হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিওর ইংলিশ হোম। তোমরা কি পরীক্ষায় প্রিপোজিশন নিয়ে সমস্যায় পড়ো কিংবা ইংরেজিতে কথা বলার সময় সঠিক প্রিপোজিশন খুঁজে পাও না? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমরা এমনভাবে প্রিপোজিশন অন, ওভার, অ্যাভব এবং বিটুইন, অ্যামাংয়ের ব্যবহার শিখব যা আর কখনো ভুল হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রিপোজিশন অন, ওভার, অ্যাভব এই তিনটিরই অর্থ উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে বোঝাতে অন, ওভার, অ্যাভব ব্যবহার করে থাকি। আর এই জায়গায় আমাদের কনফিউশনটা কাজ করে, অর্থাৎ আমরা গুলিয়ে ফেলি কখন অন হবে, কখন ওভার হবে কিংবা কখন অ্যাভব ব্যবহার করব। তাই আজকে আমরা অন, ওভার, অ্যাভবের পার্থক্যগুলো সুন্দর মতো করে উদাহরণ সহকারে শিখব। ওকে, প্রথমে আমরা অনেরটা শিখি। অন, কোনো বস্তুর উপর কোনো কিছু স্পর্শ করে অথবা লেগে থাকলে আমরা অন ব্যবহার করব। আমি আবার বলছি, কোনো বস্তুর উপরে কোনো বস্তু যখন স্পর্শ করে অথবা লেগে থাকবে এরকম বোঝাবে, তখন আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। যেমন এই যে মার্কারটি আমার হাতের উপরে কিভাবে আছে? লেগে আছে, স্পর্শ করে অথবা লেগে আছে, এখানে কিন্তু অন হবে। এজন্য হবে দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, কারণ মার্কারটি আমার হাতের উপরে লেগে আছে কিংবা স্পর্শ করে আছে। ওকে, এরপরে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। তাহলে বইটি টেবিলের উপরে কিভাবে আছে? অবশ্যই লেগে আছে, লেগে বা স্পর্শ করে আছে, এই জন্য কি হয়েছে? অন বসেছে। ওকে, এরপরে দিন, তারিখ, মাস এসবের ক্ষেত্রেও কিন্তু কি হয়? অন বসে। যেমন হি উইল কাম অন মানডে, সে সোমবারে আসবে। তাহলে এই যে মানডে, এই সোমবার হলো একটা দিন বা বারের নাম, এই জন্য আমরা এখানে কি প্রিপোজিশন অন বসিয়েছি। এরপরে হার বার্থডে ইজ অন নভেম্বর, তার বার্থডে কি? নভেম্বরে। তাহলে এখানে নভেম্বর হচ্ছে একটি মাসের নাম, এই জন্য আমরা এখানে প্রিপোজিশন অন ব্যবহার করেছি। তাহলে অন কখন ব্যবহার হবে এটা আমরা বুঝলাম। এখন ওভার, কোনো কিছু ঠিক উপরে আছে কিন্তু কোনো কিছুর সাথে লেগে বা স্পর্শ করে নেই। কি? কোনো কিছু ঠিক উপরে আছে কিংবা কোনো কিছুর সাথে লেগে বা স্পর্শ করে নেই, এরকম বোঝালে আমরা কি করব? ওভার প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন অনের ক্ষেত্রে কোনো কিছুর উপরে কোনো কিছু লেগে থাকবে এবং স্পর্শ করে থাকবে, কোনো কিছুর উপরে লেগে থাকে এবং স্পর্শ করে থাকে। কিন্তু ওভারের ক্ষেত্রে কোনো কিছুর উপরে থাকবে ঠিকই, বাট লেগে বা স্পর্শ করে থাকবে না। এটাই হচ্ছে পার্থক্য। অনের ক্ষেত্রে লেগে থাকবে, স্পর্শ করে থাকবে, আর ওভারের ক্ষেত্রে উপরে থাকবে কিন্তু লেগে বা স্পর্শ করে থাকবে না। ওকে, আর ওভার মূলত কোনো কিছুর গতি বা ঢেকে রাখা বোঝাতে ব্যবহার করা হয়। কি? কোনো কিছুর গতি বা ঢেকে রাখা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস, পাখিটি বাড়িটির উপর দিয়ে উড়ে গেল। তাহলে এখানে বাড়িটির উপর দিয়ে উড়ে গেল ঠিকই, এখানে উপর বোঝাচ্ছে, কিন্তু স্পর্শ করে বা লেগে থাকা বোঝাচ্ছে না। পাখিটি বাড়িটির উপর দিয়ে গেল, বা স্পর্শ করে বা লেগে যায়নি, অর্থাৎ স্পর্শ বা লেগে থাকা বোঝাচ্ছে না, এজন্য ওভার এখানে ব্যবহার হয়েছে। এবং এর সাথে পাখিটি গতিশীল ছিল। কি ছিল? গতিশীল ছিল, এই জন্য আমরা কি করেছি? ওভার ব্যবহার করেছি। এরপরে সেন্টেন্সটি পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, অর্থাৎ বাচ্চাটির উপরে একটি কম্বল দাও। এর থেকে বোঝানো হচ্ছে যে বাচ্চাটিকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, অর্থাৎ বাচ্চাটিকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া বোঝানো হচ্ছে এই জায়গায়, এই জন্য কি হয়েছে? ওভার বসেছে। ওকে, তাহলে কোনো কিছুর উপরে ঢেকে দেওয়া বা গতি বোঝালে কিংবা কোনো কিছুর উপরে আছে বা লেগে বা স্পর্শ করে নাই, সেক্ষেত্রে কি হবে? ওভার আমরা ব্যবহার করব। আবার কোনো কিছুর বেশি বোঝাতে, বেশি বা সংখ্যা, সেটা হতে পারে সংখ্যা কিংবা বয়স বোঝাতে আমরা ওভার ব্যবহার করে থাকি। যেমন হি ইজ ওভার 30, সে 30-এরও, তার বয়স 30-এরও বেশি, এই জন্য আমরা এই জায়গায় কি? ওভার ব্যবহার করেছি কিংবা ওভার ব্যবহার করা হয়। এরপরে কোনো কিছুর সমাপ্তি বা শেষ বোঝাতে কিন্তু ওভার আমরা ব্যবহার করি বা ওভারের ব্যবহার হয়। যেমন দ্য গেম ইজ ওভার, অর্থাৎ খেলাটি শেষ বা শেষ হয়েছে, এই জন্য এই জায়গায় ওভারের ব্যবহার হয়েছে। তাহলে কিকির ক্ষেত্রে আমরা ওভার এবং কিকির ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব বুঝতে পারলাম। তাহলে অন এবং ওভারের মধ্যে আশা করি এখন আর কনফিউশন কাজ করবে না। এবার আসি অ্যাভব। যখন কোনো কিছু ঠিক কোনো কিছুর উপরে না থেকে বরং একটু উঁচুতে থাকে কিংবা
কোনো লেভেল বা স্তরে থাকে তখন অ্যাভব বসে। এখানে অ্যাভব এবং ওভারের মধ্যে একটি পার্থক্য আছে, এবং অ্যাভব যেই বস্তুগুলোর সামনে বা আগে বসে সেগুলো মূলত স্থির অবস্থায় থাকে, আর ওভারের ক্ষেত্রে বস্তুগুলো গতিশীল অবস্থায় থাকে। যেমন পাখিটি এখানে গতিশীল অবস্থায় ছিল, কি উড়ে গেল বা এটির উপর দিয়ে উড়ে গেল, তাহলে পাখিটি গতিশীল অবস্থায় ছিল, গতি ছিল। আর এখানে অ্যাভব যার আগে বসবে সেই বস্তুগুলো স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ অ্যাভব সমান সমান কি স্থির, আর ওভার সমান সমান হচ্ছে গতি। এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ অ্যাভব যেই বস্তুগুলোর সামনে বসবে সেগুলো স্থির অবস্থায় থাকবে, আর ওভার যেই বস্তুগুলোর সামনে বসবে সেগুলো হচ্ছে গতিশীল অবস্থায় থাকতে হবে। এইটুকু আমাদের মনে রাখতে হবে। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ, যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেডস, অর্থাৎ আকাশ আমাদের মাথার উপরে। তাহলে আকাশ আমাদের মাথার উপরে বলতে অনেক উঁচুতে বোঝাচ্ছে। আকাশ কি আমাদের মাথার উপরে বলতে কি অনেক উঁচুতে বোঝানো হচ্ছে। অনেক উঁচুতে থাকে না আকাশ? হ্যাঁ। তারপর আকাশ কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। আকাশ কি অবস্থায় থাকে? স্থির অবস্থায়। আকাশ কি নড়াচড়া করে? না, স্থির অবস্থায় থাকে। এই জন্য এই জায়গায় আমরা কি বসেছি? অ্যাভব বসিয়েছি, বা এই জন্য অ্যাভব বসেছে। ওকে। আবার হিজ রোল নং ইজ অ্যাভব মাইন, তাহলে দেখো তার রোল নাম্বার আমারটির উপরে, অর্থাৎ তার রোল নাম্বার আমার রোল নাম্বারের উপরে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু একটা কি বোঝাচ্ছে? স্তর বা লেভেল বোঝাচ্ছে। একটা কি বোঝাচ্ছে? স্তর, লেভেল বা পর্যায়, সেটা যেটাই বলি না কেন সেটাই বোঝাচ্ছে। অর্থাৎ আমার নামটির বা আমার রোল নাম্বারের উপরে হচ্ছে তার রোল নাম্বার। এই জন্য এখানে কি একটা পর্যায় বা স্তর বা লেভেল বোঝানো হচ্ছে। এই জন্য এই জায়গায় কি অ্যাভব বসেছে। তাহলে এই জায়গায় কিন্তু আমরা ওভার দিতে পারবো না, যে হিজ রোল নং ইজ ওভার মাইন, হবে না, কারণ এখানে লেভেল বা স্তর বোঝাচ্ছে। অথবা দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেডস, এটা হবে না, কারণ এখানে আকাশ অনেক উঁচুতে বোঝাচ্ছে এবং এখানে আকাশ কি স্থির অবস্থায় আছে। এই জন্য এই জায়গায় কি হয়? ওভার হবে না। তাহলে ওভার এবং অ্যাভবের মূল যে পার্থক্য আমরা বুঝতে পারছি, কখন আমরা ওভার বসাবো আর কখন হচ্ছে অ্যাভব বসাবো। প্রিপোজিশন, আশা করি এখন ওভার এবং অ্যাভব নিয়ে তোমাদের আর কনফিউশন কাজ করবে না। অ্যামাং এবং বিটুইন দুটোর অর্থই হচ্ছে মধ্যে, কিন্তু এদের ব্যবহারে শুকনো পার্থক্য আছে। এখন আমরা এদের পার্থক্যগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব, কখন বিটুইন এবং কখন আমরা অ্যামাং ব্যবহার করব। বিটুইন, বিটুইন মূলত দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। কয়জন? সংখ্যাটা হচ্ছে দুই। দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু ব্রাদার্স, অর্থাৎ আমটি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। তাহলে এখানে ব্যক্তির সংখ্যা হচ্ছে কত? টু, দুইজন, দুইজন ভাই। তাহলে এখানে দুইজনকে বোঝানো হচ্ছে, সংখ্যাটা হচ্ছে কত? দুই। দুই ভাইয়ের মধ্যে আমটি ভাগ করে দিতে বলা হচ্ছে। এই জন্য এখানে কি বসেছে? প্রিপোজিশন বিটুইন। তারপরের সেন্টেন্সটি, দেয়ার ইজ এ ম্যাচ বিটুইন ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা, ব্রাজিল এবং আর্জেন্টিনার একটি খেলা আছে। কি? তাহলে দেখো এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা, আর্জেন্টিনা হচ্ছে একটি দেশ, ব্রাজিল হচ্ছে একটি দেশ। তাহলে এখানে দেশের সংখ্যা কত? দুই। কত? দুই। এখানে দুটি দেশকে বোঝানো হচ্ছে। এই জন্য এখানে কি হয়েছে? বিটুইন। দেয়ার ইজ এ ম্যাচ বিটুইন ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা, অর্থাৎ যেহেতু দুটো দেশকে বোঝানো হচ্ছে এই জন্য আমরা এখানে কি বসেছি? বিটুইন প্রিপোজিশনটা বসিয়েছি। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন অ্যামাং, অ্যামাংটা আবার কি? যখন কোনো কিছু দুইয়ের অধিক অথবা তিনেরও বেশি ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝানো হবে। আমি আবারও বলছি, যখন দুইয়ের অধিক অথবা তিনেরও বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে তখন কি হবে? অ্যামাং। কি হবে? অ্যামাং ব্যবহার করা হবে। যেমন ডিস্ট্রিবিউট দ্য ক্লোথস অ্যামাং দ্য পোর, অর্থাৎ
কাপড়গুলো গরিবদের মধ্যে ভাগ করে দাও। তাহলে এখানে দেখো এই যে দাপর, এখানে গরিবের সংখ্যাটা কিন্তু অনির্দিষ্ট, সেটা হতে পারে 5 জন, 10 জন, 500 জন, 1000 জন, কিন্তু 2 জন না। কয়জন না? 2 জন না। এই জন্য এই জায়গায় প্রিপোজিশন অ্যামাং ব্যবহার হয়েছে, অর্থাৎ সংখ্যাটা 2 এর অধিক বা 3 এরও বেশি। তাহলে এখানে আমরা এভাবে বলতে পারবো না যে ডিস্ট্রিবিউট দ্য ক্লোথ বিটুইন দ্য পোর, এটা হবে না। কেন? কারণ সংখ্যাটা 2 এর অধিক বা 3 এরও বেশি। আবার দেখি হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যামাং দ্য ক্রাউড। তাহলে এই যে দ্য ক্রাউড, সে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। তাহলে দ্য ক্রাউড, ভিড়, তাহলে ভিড়টা অবশ্যই সংখ্যাটা কি নির্দিষ্ট অনির্দিষ্ট হলেও বেশি হতে পারে, 100 জন, 500 জন, 1000 জন ইত্যাদি, তাই না? এই জন্য এই জায়গায় প্রিপোজিশন কি হয়েছে? অ্যামাং ব্যবহার করা হয়েছে, কারণ সংখ্যাটা 2 এর অধিক বা 3 এরও বেশি। তাহলে এখানে আমরা বলতে পারবো না হি ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন দ্য ক্রাউড, এটা হবে না, কারণ সংখ্যাটা 2 বা 3 এরও বেশি। এই জন্য এখানে কি হয়েছে? অ্যামাং বসেছে। ওকে। আবার বিশেষ নিয়মের ক্ষেত্রে মাঝে মাঝে সংখ্যাটি 2 এর অধিক হলেও বিটুইন বসে। তবে এখানে একটা কন্ডিশন আছে, মানে শর্ত আছে, যে সংখ্যা বা বস্তু বা ব্যক্তিগুলোর যে নামগুলো থাকবে সেগুলো হতে হবে নির্দিষ্ট। অর্থাৎ সংখ্যাগুলো যে থাকবে সেগুলোর যে ব্যক্তি বা বস্তু থাকবে সেগুলোর নামগুলো হতে হবে কি সুনির্দিষ্ট, তখনই হবে বিটুইন। যেমন দ্য ট্রিটি ওয়াজ সাইন্ড বিটুইন ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড নেপাল। ভালো করে সেন্টেন্সটি লক্ষ্য করো। দ্য ট্রিটি ওয়াজ সাইন্ড বিটুইন বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড নেপাল, অর্থাৎ বাংলাদেশ, নেপাল এবং ইন্ডিয়ার মধ্যে চুক্তিটি সই করা হয়েছে। তাহলে দেখো এখানে ইন্ডিয়া, বাংলাদেশ এবং নেপাল সংখ্যা কয়টি? 3টি। সংখ্যা কয়টি? 3টি, এবং নামগুলো কিন্তু সুনির্দিষ্ট, নামগুলো উল্লেখ করা আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, এই জন্য বিটুইন হয়েছে। তখন আর এখানে অ্যামাং বসানো যাবে না, কারণ এখানে নামগুলো, বস্তু বা ব্যক্তির নামগুলো কি করা আছে? সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে, এই জন্য এই জায়গায় বিটুইন হয়েছে। এটা একটা ব্যতিক্রম নিয়ম। আবার নেগোসিয়েশন ইজ গোয়িং অন অ্যামাং দ্য কান্ট্রিজ, এখানে আবার অ্যামাং হবে, তখন আবার বিটুইন হবে না, কারণ কান্ট্রিগুলোর মধ্যে বা দেশগুলোর মধ্যে আলোচনা চলছে বা চলমান আছে। সেক্ষেত্রে কিন্তু কোনো দেশের নাম সুনির্দিষ্ট করে এখানে উল্লেখ করা নাই, এই জন্য এই জায়গায় কি হয়েছে? অ্যামাং হয়েছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যামাং এবং বিটুইনের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা একটা কুইক রিভিশন করব, আমরা যতক্ষণ শিখলাম এই বিষয়গুলো, দেখি তোমরা পারতেছো কিনা। তো এখন আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সগুলো একটি অন দ্বারা, একটি ওভার দ্বারা, একটি অ্যাভাব দ্বারা করেছি। তাহলে আমাদের অন, ওভার এবং অ্যাভাবের যে কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে এখন এগুলো দেখলে। দেখো, এ কাপ ইজ অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে একটি কাপ আছে। যেহেতু টেবিলের উপরে কাপটি লেগে বা স্পর্শ করে আছে, এই জন্য এখানে অন বসেছে। ওকে। আবার এ ফ্যান ইজ ওভার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে একটি ফ্যান আছে। এখানে ওভার বসেছে কারণ ফ্যানটি টেবিলের উপরে লেগে বা স্পর্শ করে না, একটু উপরে আছে বা ঝুলন্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? ফ্যানটি ঝুলন্ত অবস্থায় আছে, এই জন্য এই জায়গায় কি আছে? ওভার হয়েছে। আবার এ পেইন্টিং ইজ অ্যাবভ দ্য টেবিল, টেবিলের উপরে একটি পেইন্টিং আছে। এখানে উপরে বলতে টেবিলের একটু উঁচুতে বোঝানো হয়েছে, অর্থাৎ টেবিলের একটু উঁচুতে একটি পেইন্টিং আছে, এবং এই যে পেইন্টিংটা এটা কিন্তু স্থির অবস্থায় আছে। কি অবস্থায় আছে? স্থির অবস্থায়, অর্থাৎ মুভমেন্ট নেই, নড়াচড়া করে না, এই জন্য এই জায়গায় কি হয়েছে? অ্যাবভ হয়েছে, এখানে ওভার হয়নি। তাহলে এই যে অন, ওভার, অ্যাবভ, আশা করি তোমাদের এই কনফিউশনটা কেটে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে প্রিপোজিশন নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও অ্যান্ড কমেন্ট করে জানাও পরের টপিকটি কোন বিষয়ের উপর চাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।